প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ব্রিক পিকচার লাইব্রেরি ও সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে 11তম আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ছবি মেলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়াস প্রশস্ত ঢাকা, দৃকপাট ভবন ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। ছবি মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে 79 জন শিল্পীর 355টি চিত্রকর্ম নিয়ে আর্ট এফোর্ডেবল ফেস্টিভ্যাল চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। 9/4 ব্লক ডি লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ কিবরিয়ার অপ্রদর্শিত ও স্বনির্বাচিত 84টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী মোহাম্মদ কিবরিয়া। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 26 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। আরে নাইমা, তুমি এইভাবে হাঁটতেছো কেন? কেমন করে হাঁটতাছি? সিনা টান টান। হ, কি হয়েছে তোমার? ঘাড়ে ব্যথা? ঘাড়ে ব্যথা হইতে যাইব কেন? দেও তো আমার কিছু দেখা যায় কিনা। কি দেখা যাইব? তুমি কি কইতেছো আমি কিছুই বুঝতে পারতেছি না। আরে বাবা, ভালো করে দেখো আমারে কেমন লাগতেছে। কেমন লাগবো? তুমি তো মাশাআল্লাহ সব সময় খুব সুন্দর। এবার দেখো তো কেমন লাগতেছে। ও আচ্ছা, গয়নাটা তো মারাত্মক সুন্দর। কবে বানাইলা? বানাই নাই, সুরজ ভাই দিছে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। ইজেলের আয়োজনে ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী লাইফ অ্যাজ এ প্যানোরামা। প্রিয় দর্শক, প্রদর্শনীটি নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন চিত্রশিল্পী আফরিনা নাজনীন। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপু? ভালো, আপনি ভালো? আমি তো খুব ভালো আছি। যেমনটি বলছিলাম, দর্শকের গ্যালারি চিত্রকে 17 তারিখ থেকে শুরু হয়েছে আপনাদের একটি দলীয় চিত্রকলা প্রদর্শনী লাইফ অ্যাজ এ প্যানোরামা, এবং এটি আয়োজন করেছে ইজেল। আমি একটু প্রদর্শনী সম্পর্কে জানি, তারপর ইজেল সম্পর্কে জানতে চাইবো আপনার কাছে যে লাইফ অ্যাজ এ প্যানোরামা কেমন চলছে 17 তারিখ থেকে। লাইফ অ্যাজ এ প্যানোরামা আমাদের ইজেলের তৃতীয় প্রদর্শনী। তো এটা শুরু হয়েছে 17 তারিখ থেকে এবং এখনও খুব ভালো মতোই চলছে। উদ্বোধনী অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে। আর লাইফ অ্যাজ এ প্যানোরামা এটা হচ্ছে আমাদের 33 জন আর্টিস্ট নিয়ে প্রদর্শনী চলছে। আচ্ছা, 33 জন চিত্রশিল্পীর কাজ নিয়ে এই প্রদর্শনী, 105টা আর্ট ওয়ার্ক আচ্ছা এখানে প্রদর্শিত হচ্ছে। তো এই যে প্রদর্শনী আয়োজন আপনারা করেছেন, মানে ইজেল আয়োজন করেছে, এইটার যেই প্রিপারেশন বা অ্যাক্টিভিটিস সেটা আসলে কবে থেকে শুরু হয়েছে বা প্রসেসিংটা কেমন ছিল? আমরা শুরু করেছি ডিসেম্বর থেকে শুরু করেছি। ডিসেম্বর থেকে আমরা ওপেন কল করেছিলাম। আচ্ছা, লাইক 3rd ডিসেম্বরে আমরা ওপেন কল করেছি এবং আমাদের 31st ডিসেম্বরের ভিতরে আমাদের রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে গিয়েছিল। মানে সেটা অনলাইনের হ্যাঁ, মাধ্যমে। অনলাইনে। এবং এখানে একটা বিশেষত্ব ছিল যে নর্মালি যেটা হয় যে কনভেনশনাল ওয়েতে যে এক্সিবিশনগুলো হয় যে ওপেন কল করে বাসায় যে আর্টগুলো থাকে সেটাই দিয়ে দেয়। আচ্ছা, এখানে আমাদের একটা ফিক্স কিছু জিনিস ছিল যে মানে এটাকে থিম সিলেক্ট হ্যাঁ, করে থিম সিলেক্ট করে দিয়েছিলাম যে আমরা লাইফটাকে একটা প্যানোরামা 360 ডিগ্রিতে আমরা দেখব লাইফটাকে। যে আমাদের একটা সাইজ ফিক্স করা ছিল যে 7 ইঞ্চি বাই 21 ইঞ্চি সাইজের একটা ফ্রেমের ভিতরে আমরা জিনিসটাকে নিয়ে আসবো এবং এটার থেকে কম বেশি হবে না। মেজারমেন্টটা ফিক্স। হ্যাঁ, মেজারমেন্টটা ফিক্স ছিল এবং লাইফটাকে আমরা ওভাবেই দেখবো যে সবাই, যেহেতু এটা একটা ওয়াইড লেন্সের ব্যাপার, সো আমরা ওয়াইড অ্যাঙ্গেলেই লাইফটাকে দেখার চেষ্টা করেছি। এবং এক একজন শিল্পী 3টা করে শিল্প মানে
চিত্রকর্ম জমা দিয়েছে এবং অনেকেই কাজ করতে গিয়ে যেটা বলেছে প্রথম দিকে খুবই বলে যে এটা কেমন একটা সাইজ, আমরা ঠিকভাবে করতে পারছি না কাজটা, বাট এন্ড অফ দ্য ডে দেখা গেছে এক একজন 3টা করে জমা যারা দিচ্ছে তারা 7-8টা করেও কাজ করেছে কারণ তাদের ভালো লেগেছে কাজটা করতে। এবং অনেকেই প্রথমবার সিরিজ ওয়ার্ক করেছে, ওকে, মানে একটা থিমে 3টা কাজ করেছে, অ্যাজ এ হোল 3টা মিলে একটা পেন্টিং হয়েছে। এরকম আমি একটা জানি না series work কখনো করেছে। এর আগে এই ধরনের থিম নিয়ে কাজ করা না, হয়েছে আমি কিনা। আমি বাংলাদেশে আমি কখনো দেখিনি। তো এই আইডিয়াটা বা কনসেপ্টটা কিভাবে আসলো? ইজেল আমরা প্রথম থেকে একটু ডিফারেন্ট টাইপের কাজ করার চেষ্টা করেছি, যেহেতু আমাদের একটা নারী সংগঠন, আমরা 4 জনই নারী, এবং আমাদের প্রথম দুটো এক্সিবিশন যেটা হয়েছে সেটা ছিল চিত্রমায়া নাম ছিল, সেখানে 11 জন নারী শিল্পী ছিল। আচ্ছা, অ্যান্ড দেন হয়েছে হার অ্যান্ড দ্য সিটি, যেটা আমরা শহরের গল্প, হার মানে একটা মেয়ে বা তার লাইফের গল্প হোক বা সে কিভাবে তার সিটিটাকে দেখছে সেভাবে নিয়ে একটা এক্সিবিশন হয়েছে। সেখানেও ছিল 9 জন চিত্রশিল্পী, নারী চিত্রশিল্পী ছিল। অ্যান্ড দেন প্যানোরামা আমরা পরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটু বড় ওয়েতে যাই, এখানে বিস্তৃত পরিসরে আমরা চিন্তা আর এখানে করি। শুধু নারী না থাকুক, আমাদের সাথে আরো কেউ যোগ হোক, যেন একদম শুধু একটা না হয়ে যায়, আমরা একটা আলাদা কাস্ট না হয়ে Racism যায়। যেন না থাকে। তো এখানে আমাদের সাথে পরে 4-5 জন ছেলে অ্যাড হয়েছে, ওরাও খুব আমাদের বিশেষ করে থিমটা নিয়ে খুব পছন্দ করেছে, এটাকে যে প্যানোরামিক যে ভিউতে দেখা, এটা ওরা খুব পছন্দ করেছে। এটা তো একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, তাই না? এবং সেটাকেই আসলে ক্যানভাসে কিভাবে আমি আমার চিন্তাকে প্রকাশ করছি সেটা একটা বড় বিষয়। আপনারা কোনো মাধ্যম বেছে দিয়েছিলেন? না, আমরা কোনো মাধ্যম বাছিনি, কিন্তু সবই পিওর মাধ্যম ছিল। যে অ্যাক্রিলিকে করেছে সে অ্যাক্রিলিক, যে ওয়াটার কালারে করেছে সে ওয়াটার কালার, এরকম, কিন্তু কোনো মাধ্যম ফিক্স ছিল না। আচ্ছা, লাইফ তো আসলে এক একজনের কাছে এক এক রকম, এবং চিত্রশিল্পীরা একটু ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি থেকেই আসলে জীবনকে দেখে। তো এই যে লাইফ অ্যাজ এ প্যানোরামা, এই টপিকটা যখন আপনারা সিলেক্ট করে দিলেন, অনেকজন অনেক রকমভাবে আসলে কাজ দিয়েছে। তো সেই জায়গা থেকে আপনাদের সিলেকশন ক্রাইটেরিয়াটা কেমন ছিল? কিসের বেসিসে আপনারা কাজগুলোকে নির্বাচন করেছেন? আর্টিস্ট সোহাগ পারভেজ ছিল, যিনি আমাদের কিউরেটরের ভূমিকা পালন করেছে। আচ্ছা, উনি মেইনলি আমাদেরকে হেল্প করেছে ছবিগুলোকে সিলেক্ট করতে, পেন্টিংগুলোকে সিলেক্ট করতে। আর আমরা একটু প্রাধান্য দিয়েছি যে ওরা যে চিন্তা করেই কাজটা করেছে সেটাই নেওয়ার, মানে আমরা ওখানে খুব বেশি যে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করিনি। তো আমরাই জিজ্ঞাসা করেছি তোমরা কোন 3টা দিতে চাও, ওরা সেটাই দিয়েছে। এবং অনেক পেন্টিং এর পিছনেও কিছু গল্প ছিল, যে গল্পগুলো খুবই ইন্টারেস্টিং, খুবই সুন্দর। আপনি আমাদের ক্যাটালগটা দেখলেই বুঝবেন যে বেশ কিছু ছবির পিছনে কিছু মানে সুন্দর সুন্দর কিছু গল্প ছিল। এটা তো একেবারে সত্যি কথা। 17 তারিখ থেকে যেহেতু শুরু হয়েছে এবং উদ্বোধনী আয়োজনটা 17 তারিখে হচ্ছে, একটু জানবো যে কারা কারা উপস্থিত ছিলেন, কেমন ছিল আয়োজন? জি, আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম চঞ্চল স্যার, উনি এখন ডিন চারুকলা অনুষদে। দেন উপস্থিত ছিলেন হচ্ছে সোহাগ পারভেজ, উনি জলের ধারা কর্ণধার এবং উনিও চারুকলা থেকে পড়াশোনা করেছেন। এখন সমসাময়িক যে জল রং নিয়ে যারা কাজ করছেন তাদের ভিতরে অন্যতম একজন। আরেকজন ছিলেন শাহানুর মামুন, উনিও সেম, এখন সমসাময়িক যারা কাজ করছেন জল রং নিয়ে স্পেশালি তাদের, এবং এক্সপেরিমেন্টাল কাজ, মানে নতুন নতুন যে এক্সপেরিমেন্টগুলো হচ্ছে এখন শিল্পের, সেগুলো নিয়েও এরা খুব কাজ করছে এখন। আচ্ছা, আর আরেকজন উপস্থিত ছিলেন মনিরুজ্জামান, উনি ডিরেক্টর প্লাস উনি একজন আর্টিস্ট। আচ্ছা, 23 তারিখ পর্যন্ত এক্সিবিশনটা চলবে। কোনো ক্লোজিং সেরেমনি থাকবে কি 23 তারিখে? আমাদের ছোটখাটো একটা সাংস্কৃতিক সেরেমনির ইচ্ছা আছে, যেটা আমরা 4টা-5টার দিকে করব। সব আর্টিস্টরাই থাকবেন, আরো কিছু বড় আর্টিস্টরা থাকবেন, সবাই মিলে আলোচনা হবে, আর্ট নিয়ে আড্ডা হবে, দেন কিছু গান হবে ছোটখাটো। এটাই। এই যে তৃতীয়বারের মতন ইজেল আয়োজন করলো এরকম একটি প্রদর্শনী, অনেক জায়গাতেই আমার কাছে মনে হয় এই প্রদর্শনীটা গত 2বারের চাইতে খানিকটা আলাদা, কিছুটা আলাদা, যেহেতু থিমটা একটু ডিফারেন্ট। এখানে আমরা একটু বড় পরিসরে করার চেষ্টা করেছি। আর এর আগে যেটা করেছি, আমরা যে বললাম যে 11 জন 9 জন এবং সবই আমাদের পরিচিতের ভিতরে ছিল, সো আমাদের চ্যালেঞ্জটা কম ছিল। তো এবার 33 আর্টিস্ট, 33 জন আর্টিস্ট যারা ছিল, এরা বড় সংখ্যা, বড় সংখ্যা, প্লাস 105টা আর্ট ওয়ার্ক, অ্যান্ড অনেককে আমরা চিনি না, যারা আমাদেরকে জাস্ট ফেসবুকের থ্রুতে আমাদের সাথে জয়েন হয়েছে। তো সবার থেকে কাজ নিয়ে আসা, তারপর হচ্ছে সেটাকে আবার অর্গানাইজ করা, কিছুটা এই ক্ষেত্রে কিছুটা আমরা চ্যালেঞ্জ ফেস করেছি। ম্যানেজমেন্টের দিকে আসলে অনেক প্রেসার ছিল। হ্যাঁ, প্রেসার ছিল। এটা জানতে চাইবো আপনার কাছে যে ইজেল আসলে কোন ভাবনার জায়গা থেকে শুরু করা? আপনারা 4 জন নারী একসাথে হয়ে আসলে ইজেল প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করলেন, এটা কোন ভাবনার জায়গা থেকে? ভাবনাটা আসলে আমরা তো আমাদের দেশে তো অনেক সংগঠন আছে অলরেডি, এখনো অনেক সংগঠন আছে, কিন্তু কোথাও এরকম নাই যে যেখানে শুধুমাত্র নারীদেরকে নিয়ে কাজ করে। আর আমাদের দেশে দেখবেন যে অন্যান্য প্রফেশনে কাজ করতে পারলেও দেখবেন যে যারা ছবি আঁকে বা
পেইন্টিং রিলেটেড যারা, তারা সাধারণত খুব বেশি মানে এক্সপোজারটা পায় না। হ্যাঁ। যেমন আমাদেরকে আউটডোরে যেতে হয়, তারপরে হচ্ছে অনেক সময় দেখা যায় আর্ট ক্যাম্পে যেতে হয়, যেটা ছেলেরা খুব ইজিলি চলে যেতে পারে, বাট একটা মেয়ে বা একটা নারী সে কিন্তু বাসার কোনো কিছু রেখে চলে যেতে পারে না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা প্ল্যাটফর্ম করতে চেয়েছি যেখানে শুধু আমরা মেয়েরা অ্যাটলিস্ট ফ্রিলি, বা আমরা আমাদের একটু ঝামেলা, দৈনন্দিন যেসব ঝামেলা, অফিস বাসা যাই হোক না কেন, ফেলে রেখে আমরা সমস্ত কিছু করতে পারি। দায়িত্বের পাশাপাশি আসলে নিজের শখের জায়গাকে প্রাধান্য দেওয়া। কারণ আমরা দেখা যায় কি, আমরা যখন একটা 5-6টা মেয়ে একসাথে বা নারী একসাথে কাজ করে, দেখা যায় আমরা অনেক ফ্রিলি কাজ করতে পারি, যেটা অনেকেই থাকলে একজন আরেকজনকে মোটিভেট মোটিভেটটা করতে পারি। সো সেই আশা থেকেই বা সেই চিন্তা থেকে আমাদের করা। মানে যখন শুরু করেছিলেন তখন কি কি চ্যালেঞ্জেস ছিল? লাকিলি আমাদের খুব একটা চ্যালেঞ্জ ওভাবে Face করতে হয়নি, হয়নি। কারণ আমাদের ফ্যামিলি বলেন বা হাজব্যান্ড বলেন সবাই খুবই সাপোর্টিভ ছিল। আমার হাজব্যান্ড ও আর্কিটেক্ট, আচ্ছা। সো ইভেন আমাদের যে আরেকজন আছে ওর হাজব্যান্ড অনেক সাপোর্টিভ, মানে দেখা যায় যে ভাইয়া আমাদের থেকে উনি বেশি ইয়ে থাকে যে গ্যালারিতে গিয়ে ছবি তুলবে, কোথায় ট্যাগ লাগছে, কোথায় Excitement বেশি থাকে। এক্সাইটমেন্ট ওর থেকে ওর হাজব্যান্ডের বেশি। সো আচ্ছা। এদিক থেকে আমরা আসলে খুব একটা, ইভেন আমাদের ছেলেমেয়েরাও খুব এক্সাইটেড থাকে যখন আমাদের এক্সিবিশন বা পেইন্টিং করি কোন একটা। হ্যাঁ। প্রথম এক্সিবিশনের প্রিপারেশনটা আসলে কিভাবে নিয়েছিলেন, নাকি যখন আপনারা ইজেলটা প্রতিষ্ঠা করলেন তার পরপরই কি এক্সিবিশনের আয়োজন করা এটা হয়েছে? খুব ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা হচ্ছে আমরা এক জায়গায় সবাই ছবি আঁকছিলাম, সোহাগ পারভেজ ভাইয়ের ওখানে, ওনার কাছেই আমি শিখেছি মেইনলি। তো ওখানে আমরা বেশ অনেকেই ছিলাম, 20-30 জন, আমরা একটা ওয়ার্কশপের মতো ছিল। তো ওখানে বসেই ভাইয়া বলছিল যে আপনারা তো এখন বেশ ভালো ছবি আঁকছেন, আপনারা চাইলে একটা প্রদর্শনী করতে পারেন। তো ওখানে বসে আমরা হঠাৎ করেই লাইক লেটস ডু সামথিং, মানে আড্ডা দিতে দিতে এবং ওখানে বসে সবাই মিলে যেটাকে বলে যে রেমুনারেশন ফি বা রেজিস্ট্রেশন ফি, সবাই যে আমি করব এরকম করতে করতে 9 জন 10 জন ওখানেই হয়ে গেল। আচ্ছা। তো ওখান থেকে আমাদের মেইনলি যেহেতু এটা স্টার্টিং, হ্যাঁ, এবং সবাই নারী, তো ওখান থেকে আমাদের একটা ধারণা আসলে ঠিক আছে আমরা তাহলে এটা নিয়েই করি। দারুণ একটা ব্যাপার। কেমন রেসপন্স পেয়েছিলেন প্রথমবার? যেটা চিত্রমায়া, সেটা হয়েছে গ্যালারি ইলেকশনে লালমাটিয়াতে, এবং ওটার রেসপন্সটাও খুবই ভালো ছিল। এবং মেইন ব্যাপার হচ্ছে কি, সবাই আমাদের উদ্যোগটাকে খুবই প্রশংসা করেছে, Appreciate যেটা করেছে। এবং প্রতিবারই আমাদের যেটা ছিল যে আমরা একটা থিম দিয়েছি, যেমন চিত্রমায়া, হ্যাঁ, এবং প্রতিবারই একটা সাইজ বা যাই হোক কিছু একটা ফিক্স থাকে আমাদের। তো সব অনেক দেখা যায় যে সবাই কাজ করে আমাদের প্রদর্শনীটার জন্যই কাজ করে, বাসার কোনো একটা কাজ দিয়ে দিচ্ছে না। সো এই দিক থেকে আমাদের 3টা প্রদর্শনী মোটামুটি একটু ইউনিক ছিল, সাকসেসফুল বলা যায়। ইউনিক ছিল। ইজেলকে নিয়ে আসলে কি স্বপ্ন দেখেন আপনারা, কি ভাবেন? এখনো তো আমরা 3টা প্রদর্শনী করেছি, আর একটা জাস্ট ওয়ার্কশপ করেছি, ছোটখাটো একটা ওয়ার্কশপ করেছি। তো আমাদের যেটা প্ল্যান আছে, আমরা ইন্টারন্যাশনালিও কিছু আর্ট ক্যাম্প, ওয়ার্কশপ অ্যান্ড এক্সিবিশন করব, যেটা ধারাবাহিকতা আমরা অলরেডি ব্যাংককে একটা ফাইনাল করেছি, যেটা হয়তো জুন জুলাই। সেটা ওয়ার্কশপের জন্য না, যাচ্ছে আমরা এক্সিবিশন প্লাস আর্ট ক্যাম্প, ওয়াও, মানে এক্সিবিশনটা হয়তো 5 দিনের জন্য হবে, আর জাস্ট ডেটটা ফাইনাল করবো আমাদের হয়তো জুনের শেষে অথবা জুলাইয়ের ফার্স্ট উইকে, যে কোনো 5 দিন হবে এটা। আর হচ্ছে আর্ট ক্যাম্পটা আমরা হয়তো ব্যাংকক ফুকেট মিলিয়ে একটা আর্ট ক্যাম্প করব, এবং আমরা ট্রাই করবো এখানেও নারীদেরকে বেশি প্রাধান্য দেওয়া। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। আপনার এই যে চিত্রকলার সাথে বা চিত্রশিল্পের সাথে যে জার্নিটা, সেটা কিভাবে স্টার্ট হয়েছিল? কারণ আপনি প্রফেশনালি আসলে আর্কিটেক্ট, হ্যাঁ, এখানে কিভাবে আসা? আচ্ছা, এটা আমার আসলে, আমি তো প্রফেশনালি আর্কিটেক্ট, আপনাকে আগেই বলেছি, আমি আমার হাজব্যান্ড দুজনই আর্কিটেক্ট, আমাদের নিজস্ব ফার্ম আছে। তো লকডাউনের সময় আমি যখন বাসায় বসেছিলাম, তখন তো আসলে কোনো কিছু করার ছিল না, 8-9 মাস তো আমরা একদমই জাস্ট বাসায় ছিলাম একদম। তো ওই টাইমে আমার মাথায় হঠাৎ করে ফেসবুকে একটা আসলো, যে সোহাগ পারভেজ যার কথা বললাম, তো ওনার এটা দেখে আমার ছোটবেলা থেকে এমনি যদিও জল রঙের প্রতি আমার একটা আকর্ষণ ছিল ছোটবেলা থেকে, তো ওটার পরে আমি শুরু করলাম সোহাগ ভাইয়ের ওখানে অনলাইনে শুরু করলাম। অনলাইনে লাইক 6 মাস বা 1 বছর করার পরে দেন আমি আবার একটু কনসিভ করি, আরেকটা আমার 3টা বেবি কনসিভ করি, তো মাঝখানে আবার 1 বছর 1.5 বছরের মতো আবার গ্যাপও চলে গিয়েছিল। তো তারপরে আবার শুরু করলাম, কিন্তু এখন ভালো লাগে আর কি ছবিটা আঁকতে পারলে, বা রং নিয়ে বসলে। মানে একটা থাকে যে ছোটবেলা থেকে ছবি আঁকছি, সেটা একরকম থাকে, কিন্তু বড় হবার পরে যখন প্র্যাকটিসটা থাকে না, আবার নতুন করে শুরু করা, সেই জায়গা থেকে কিছু চ্যালেঞ্জেস ফেস করেছিলেন শুরুর দিকে? কিছুটা হয়, মানে আমার যেমন, আমি যেহেতু আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ডে আছি, সো কিছুটা ড্রয়িং বা ওই রিলেটেড ব্যাপারটা তো আমার ভিতরে আইডিয়াটা আছে, কম্পোজিশন বা পার্সপেক্টিভ সেন্স, সো আমার ওই জিনিসটা ধরতে খুব একটা সমস্যা হয়নি। আর আমার যেটা হয় যে আমি
আমার একটু শহরটা ভালো লাগে। আচ্ছা। মানে বরাবরই আমার ছোটবেলা থেকে একটু শহরটা ভালো City? লাগে। হ্যাঁ, হ্যাঁ। আমি গ্রামে খুব বেশি দিন থাকতে পারি না, 2-3 দিন থাকার পরে আমার আবার চলে যেতে ইচ্ছা করে। জানি না কেন, কিন্তু যে হ্যাঁ। হয়তো যে ধুলাবালি এই জিনিসটা আমার খুবই টানে। আচ্ছা। এবং আমি ছবিতেও সাধারণত দেখা যায় আমি সিটি স্কেপটা বেশি আঁকি। ওকে। দেন আমার খুব ভালো লাগে হচ্ছে সমুদ্রটা খুব ভালো লাগে, হ্যাঁ, সো আমি সাম্পানটা খুব আঁকি। ওকে। তো এর বাইরে যখন আমি ভিলেজটা আঁকতে যাই তখন আমার সেটা আসলে কেন যেন আসে না মন থেকে। একদমই ভালো আসে হ্যাঁ, না আমার, হ্যাঁ। আমি নিজেই বুঝি যে খুবই বাজে হচ্ছে। সাধারণত কি জল রঙই আপনার ছবি বেশি আঁকা হয়? জল রংটা বেশি আঁকা হয়, রিসেন্টলি অ্যাক্রিলিক করছি। আচ্ছা, জল রংটা আপনি যেমনটি বলছিলেন যে সোহাগ পারভেজ ভাইয়ের কাছ থেকে শেখা, তো একজন মানে এই সময়ের সমসাময়িক চিত্রশিল্পীদের কথা বলে সোহাগ ভাইয়ের নাম অবশ্যই আসবে। তো সেই জায়গা থেকে আসলে গুরুজির একটা প্রভাব তো কাজের উপর নিশ্চয় হ্যাঁ, থাকে। কিছুটা আছে। হ্যাঁ, সেটা কিরকম? না অ্যাকচুয়ালি সোহাগ ভাইয়ের কাজ, যেমন আমাদের কাজ দেখলেই প্রথম এটাও মজার একটা জিনিস, সেটা হচ্ছে প্রথম প্রদর্শনী এবং দ্বিতীয় প্রদর্শনীর সময় সবাই কাজ দেখে বলতো তোমরা সবাই সোহাগ স্যারের স্টুডেন্ট। তো এবারে এসে সেই প্রভাব থেকে আমরা সবাই বের হয়ে আসছি। আচ্ছা। সবাই যার যার একটা স্টাইল ক্রিয়েট হয়ে গেছে যারা সোহাগ ভাইয়ের স্টুডেন্ট ছিল। যেমন আমারটা আমি খুবই ট্রাই করেছি যে স্টাইলটা থেকে বের হয়ে নিজের একটা ইউনিক কিছু করার। আচ্ছা। কারণ যেহেতু আমি অলরেডি জানি যে কোনটা কিভাবে করতে হয়, সো সেখান থেকে আমি ট্রাই করেছি আমার একটা ইউনিক স্টাইলটা ক্রিয়েট করতে, সেটা এবার বের হয়ে আসতে পেরেছি। এমনিতে ছবি আঁকার সময়টা আপনার ক্ষেত্রে কোন সময়টা থাকে? আমি ভোরে আঁকি অথবা রাতে আঁকি। আচ্ছা। আর আউটডোরগুলো যেটা যাই সেটা তো সারাদিনই থাকে। হ্যাঁ। কিন্তু নর্মালি বাসায় আঁকলে আমি ওদেরকে স্কুলে দিই, 6:30টায় ঘুম থেকে উঠে আমার বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে আমি বাসায় 8টায় আসি। তো 8টা থেকে 10:30 আমার একটা 2.5 ঘন্টা একটা ফ্রি টাইম থাকে, নিজের টাইম থাকে। ওই টাইমটাতে আমি একটা ছবি আঁকার চেষ্টা করি। আরেকটা হচ্ছে ওরা যখন ঘুমিয়ে যায়, লাইক ওরা 9টা-10টার দিকে ঘুমিয়ে যায়, তারপরে আমি আবার 1-2 ঘন্টা একটা ছবি আঁকার চেষ্টা করি। এক একজনের তো আসলে এক এক রকম স্টাইল থাকে। যদি আপনার ক্ষেত্রে বলে, আপনি যেমনটি বলছিলেন যে কাজের স্টাইল নিজেকে নিজে ভাঙার যে চেষ্টা, সেটা আসলে কিভাবে তৈরি করেছেন আপনি? আমি পার্সোনালি খুব পছন্দ করি ইমপ্রেশন স্টাইলটা, মানে অনেক একটা আছে রিয়েলিস্টিক কাজ পছন্দ করে, অনেকে অ্যাবস্ট্রাক্ট পছন্দ করে, আর আমার ভালো লাগে ইমপ্রেশনিজম, যেটা মাঝামাঝি আর কি, রিয়েলিজম অ্যান্ড অ্যাবস্ট্রাক্টের মাঝামাঝি একটা ফর্ম, কিছু স্ট্রোক, কল্পনা এবং বাস্তবতার মাঝামাঝি যে আপনার কাছে গেলে মনে হবে আচ্ছা এটা খুব একটা, আবার দূর থেকে পুরো জিনিসটা একটা ছবি ছোট স্ট্রোক বা কিছু কালার দিয়ে শেষ করা। গ্রুপ এক্সিবিশন তো ইজেল কয়েকটা করে ফেললো, কিন্তু আপনার আসলে নিজের কখনো একক প্রদর্শনী হবে এমনটা ভাবেন কিনা, স্বপ্ন দেখেন কিনা? হ্যাঁ, অবশ্যই স্বপ্ন আছে, যেটা সব আর্টিস্টেরই হ্যাঁ, থাকবে। হ্যাঁ। আমাদের যেটা প্ল্যান আছে, আমরা জুলাইয়ের শেষের দিকে একটা প্ল্যান করছি, যেটা আমরা আমাদের গ্রুপের 3জন যে আমরা আর্টিস্ট, মানে আমরা ইজেলে যে 4জন, তার থেকে 3জনে মিলে আমরা একটা প্ল্যান আছে, আমরা 3জন মিলে একটা এক্সিবিশন করব। আচ্ছা। তো সেটা হচ্ছে জুলাই মাসে, সেটার কাজ অলরেডি চলমান, লাইক এক একজনের 25 থেকে 30টা করে ছবি যাবে। আচ্ছা। এটার পরে হয়তো আমরা সামনের বছর চেষ্টা করব এক একজন মানে একটু একটু করে সিঁড়ি বেয়ে উপরে উঠবার চেষ্টা। একবারে চাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, সেটাই, তাহলে তো সহজ হয়। হ্যাঁ, সহজ হয় আমাদের জন্য। যে কোনো একটা এক্সিবিশন করা মানে একটা বিশাল বড় ইনভেস্টমেন্ট, এবং আমি বলি যে একটা এক্সিবিশন করা আসলে কোনো বিয়ের অ্যারেঞ্জমেন্টস থেকে কোনো অংশে কম না। তো সেই জায়গা থেকে ইনভেস্টমেন্টটা কি পরবর্তীতে উঠে আসে? আমাদের লাস্ট 2টা এক্সিবিশন উঠেনি, এবার এটা যেমন মোটামুটি হয়ে গেছে, অল্প কিছু গিয়েছে আমাদের থেকে, এটাই এখনো পর্যন্ত আমরা ইনভেস্টমেন্ট। এবং এখানে একটা প্রমোশন কিন্তু অনেক বড় ফ্যাক্ট। হ্যাঁ, ওই যে আমি আপনাকে বললাম, আমাদের দেশে কিন্তু আর্ট অ্যাপ্রিসিয়েশনের ব্যাপারটা কিন্তু এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, যে এইটাতে যে একটা স্পন্সর করবে বা ইয়ে করবে, সেটা কিন্তু আমাদের দেশে ওই কালচারটা এখনো সহযোগিতার যে জায়গাটা নেই। হ্যাঁ, হয়তো তৈরি হচ্ছে, আমরা একটা গ্রোইং স্টেজে আছি এখনো, যেহেতু তবে আগে থেকে আসার ব্যাপার, যেটা এখানে প্রচুর মানুষ আসছে, মানে আগ্রহ দেখাচ্ছে, শিখছে, বা আর্ট ক্রিটিক বা আর্ট লাভার যেটাকে বলে, যে নিজে ছবি আঁকে না কিন্তু দেখতে ভালোবাসে, এরকম এখন হচ্ছে আসলে। ডেফিনেটলি আমরা আসলে সেটাই প্রত্যাশা করি, যে এই সময়টা অনেক বেশি সুন্দর হবে যখন শিল্পকলার প্রতিটি শাখার সাথে প্রতিটা মানুষ কানেক্টেড হতে পারবে। খুব ভালো লাগলো আপু আপনার সাথে কথা বলে। ইজেলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, লাইফ অ্যাজ এ প্যানোরামার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আপনাদের আগামী দিনগুলো যেন অনেক সুন্দর হয়। আজকে আমাদের আয়োজনে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ, এনটিভিকে অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvpt.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpt.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।